ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। আজকের এই সেশনে আমি তোমাদের ভৌতবিজ্ঞানের অণু ও পরমাণুর ধারণা এই চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর আলোচনা করব। দেখো, আমি ইতিমধ্যেই তোমাদের জীবনবিজ্ঞান ও ভৌতবিজ্ঞানের অনেকগুলো চ্যাপ্টার কভার করিয়ে দিয়েছি এবং ইংলিশেরও প্র্যাকটিস ক্লাস নিয়ে আসতে শুরু করে দিয়েছি। তো এভাবেই আমি তোমাদের এক্সামের আগে অবধি প্রতিটা সাবজেক্টের প্র্যাকটিস ক্লাস নিয়ে আসবো। তো আজকের এই ক্লাসে আমরা 30টি ইম্পর্টেন্ট এমসিকিউ আলোচনা করব। যে প্রশ্নগুলো বিগত বছরে কোনো না কোনো চাকরির পরীক্ষায় এসেছে, সেই প্রশ্নগুলো দিয়ে আজকের এই সেশনটা বানানো হয়েছে। তো আশা রাখবো এই সেশনগুলো তোমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। প্রথমেই বলছে, রাদারফোর্ডের পরমাণুর পারমাণবিক মডেল সম্পর্কিত নিচের কোন বিবৃতিটি সঠিক নয়। ঠিক আছে, রাদারফোর্ড যে পারমাণবিক মডেলটা দিয়েছিল, এই নিচের চারটে বিবৃতির মধ্যে কোনটি সঠিক নয় সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তো প্রথম অপশানে কি রয়েছে আমরা চেক করে নেব। প্রথমেই বলছে, নিউক্লিয়াসের আকার পরমাণুর আকারের তুলনায় অনেক গুণ বড়। নিউক্লিয়াসের আকার কি আদৌ পরমাণুর আকারের থেকে বড়? রাদারফোর্ড কি বলেছিলেন? রাদারফোর্ড বলেছিলেন নিউক্লিয়াসের ব্যাসার্ধ পরমাণুর ব্যাসার্ধের চেয়ে প্রায় 105 গুণ কম। তাহলে কোনো মতেই নিউক্লিয়াসের আকার পরমাণুর আকারের তুলনায় বড় হতে পারে না। তো অপশান এ কিন্তু প্রথমেই ভুল পেয়ে গেলাম। তাহলে অপশান এ কিন্তু হবে আমার এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, এবার আমি বাকি অপশানগুলো চেক করে নেব। বলছে, ইলেকট্রন বৃত্তাকার পথে নিউক্লিয়াসের চারপাশে ঘোরে। তো এই যে নিউক্লিয়াসটা হয়, তো এই নিউক্লিয়াসকে বেস করে ইলেকট্রন কিন্তু বিভিন্ন কক্ষপথে কিন্তু এভাবে ঘুরতে থাকছে। ঠিক আছে, তা ঠিক আছে, আমার অপশান বি যেটা বলেছে এটা ঠিক আছে। রাদারফোর্ড বলেছিলেন যে ইলেকট্রন বৃত্তাকার পথে নিউক্লিয়াসের চারপাশে ঘোরাফেরা করে। নেক্সট বলছে, নিউক্লিয়াস নামক একটি পরমাণুর মধ্যে একটি ধনাত্মক আধানযুক্ত কেন্দ্র রয়েছে। দেখো, নিউক্লিয়াস পরমাণুর মধ্যে থাকছে, কেন্দ্রে থাকছে, এবং সেখানে ধনাত্মক আধানযুক্ত একটা কেন্দ্র রয়েছে, এবং একটি পরমাণুর সমস্ত ভর তার নিউক্লিয়াসে কিন্তু আবদ্ধ থাকে। ঠিক আছে, তো অপশান সিও কিন্তু সঠিক। নেক্সট অপশানে বলছে, একটি পরমাণুর প্রায় সমস্ত ভর নিউক্লিয়াসে থাকে। একদম। তাহলে দেখো, বি সি ডি তিনটেই কিন্তু সঠিক পারমাণবিক মডেল সংক্রান্ত। তাহলে অপশান এটাই কিন্তু সঠিক নয়, আমাকে সঠিক নয়টাই কিন্তু খুঁজে বের করতে বলেছে। তাহলে অপশান এ হলো কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের? তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে বলছে, নিচের কোনটি পরমাণুর উপাদান নয়? ঠিক আছে, এই চারটে অপশানের মধ্যে কোনটি পরমাণুর উপাদান নয়? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এবং অপশান ডিতে আছে ফোটন। দেখো, এই ধরো নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে বললাম, যে কোনো একটা পরমাণু নিউক্লিয়াসের মধ্যে কি থাকছে, প্রোটন এবং নিউট্রন একত্রে থাকছে। তাহলে এই যে নিউক্লিয়াস বললাম, এর মধ্যে কিন্তু প্রোটন থাকছে এবং নিউট্রন থাকছে। ঠিক আছে, এই নিউক্লিয়াসকে এইকে বেস করে বিভিন্ন কক্ষপথে কিন্তু ইলেকট্রনগুলো ঘুরতে থাকছে। ঠিক আছে, বৃত্তাকার পথে কিন্তু ঘুরতে থাকছে। তাহলে দেখো, একটা পরমাণুর মধ্যে নিউট্রনও থাকছে, প্রোটনও থাকছে। তো অপশান বিও রয়েছে, অপশান সিও রয়েছে, এবং সেই পরমাণুর নিউক্লিয়াসটাকে বেস করে ইলেকট্রনগুলো কিন্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকছে। তাহলে ইলেকট্রনও কিন্তু থাকছে। তাহলে কোনটা থাকছে না? অপশান ডি, ফোটন। ঠিক আছে, তাহলে ফোটন কোনাটা কিন্তু পরমাণুর উপাদান নয়। বোঝা গেল প্রত্যেকের? তাহলে অপশান ডি হলো কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, এই যে ডেটাটা দেওয়া রয়েছে প্রত্যেকের চোখ বুলিয়ে নিও। চলো নেক্সট প্রশ্নে। বলছে, পারমাণবিকতা বিশিষ্ট মৌল কোনটি? ঠিক আছে, দেখো মানে কি না, যেসব মৌলের অণুতে পরমাণুর সংখ্যা 4টে থাকবে তাদেরকে আমি বলবো পারমাণবিক মৌল। ঠিক আছে, তো অপশান এতে রয়েছে হিলিয়াম, অপশান বিতে রয়েছে নাইট্রোজেন, অপশান সিতে রয়েছে ফসফরাস এবং অপশান ডিতে রয়েছে ক্লোরিন। তো এই চারটে অপশানের মধ্যে কোনটা পারমাণবিকতা বিশিষ্ট মৌল? তো কি বললাম, যেসব মৌল 4টি পরমাণু দিয়ে গঠিত তাদের কি বলবো? পারমাণবিক মৌল। ঠিক আছে, তো দেখো সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান সি, ফসফরাস। ফসফরাসের কিন্তু অণুতে 4টে পরমাণু নিয়ে গঠিত। ঠিক আছে, প্রতিটি ফসফরাস অণু 4টে পরমাণু নিয়ে গঠিত। দেখবে আমরা দেখি কি লিখি কি, P4, তাই তো, মানে ফসফরাসের একটি অণু 4টে পরমাণু নিয়ে গঠিত। ঠিক আছে, এটা হচ্ছে একটা ফসফরাসের অণু। ঠিক আছে,
এটা 4টে এরকম পরমাণু দিয়ে গঠিত। বোঝা গেল প্রত্যেকের? তো আমি কিছু মৌলের পারমাণবিকতা বিশিষ্ট মানে বেশ করে এক পারমাণবিক বিশিষ্ট মৌল কোনগুলো, দ্বিপরমাণু বিশিষ্ট মৌল কোনগুলো, তার একটা এক্সাম্পল নিয়ে এসেছি। ঠিক আছে, তো একবার চোখ বুলিয়ে নাও। দেখো, আর্গন এবং হিলিয়াম এটা হচ্ছে এক পরমাণু মৌল। ঠিক আছে, অক্সিজেন এবং ক্লোরিন, দেখো আমরা লিখি কি O2, এটা হচ্ছে অক্সিজেনের একটা অণু। ক্লোরিন Cl2, এটা হচ্ছে ক্লোরিনের একটা অণু। ঠিক আছে, এগুলো হচ্ছে দ্বিপরমাণবিক মৌল। নেক্সট দেখো নাইট্রোজেন, এটাও কিন্তু আমরা দেখো লিখি N2, তাই না? নেক্সট দেখো ফসফরাস তো বললাম P4। ঠিক আছে, সালফার হচ্ছে বহু পারমাণবিক মৌল। বোঝা গেল প্রত্যেকের? তাহলে অপশান সি হলো কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে কে প্রথম পরমাণুবাদ প্রবর্তন করেন? কোন বিজ্ঞানী প্রথম পরমাণুবাদ প্রবর্তন করেন? জে থমসন, রাদারফোর্ড, জন ডাল্টন এবং অপশান ডিতে রয়েছে নিলস বোর। তো মনে রাখবে জন ডাল্টন প্রথম কিন্তু পরমাণুবাদ প্রবর্তন করেন, মানে অপশান সি হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, তো পরমাণু কি জিনিস? দেখো, যে কোনো মৌলের যেটা ক্ষুদ্রতম অবিভাজ্য কণা, এটাই হচ্ছে পরমাণু। ঠিক আছে, যার মধ্যে ওই মৌলটার সমস্ত ধর্ম বর্তমান থাকে। ঠিক আছে, তাকে কিন্তু আমি পরমাণু বলবো। আর এই পরমাণুবাদ প্রথম প্রকাশ করেন বিজ্ঞানী জন ডাল্টন। ঠিক আছে, এবং দেখো এই যে নিউক্লিয়াস, একটু আগে তোমাদের বললাম নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন থাকে, প্রোটন থাকে, তাই তো? এই নিউক্লিয়াসটাকে আবিষ্কার করেছিলেন, এই নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী রাদারফোর্ড। ঠিক আছে, প্রত্যেকে মনে রাখবে রাদারফোর্ড আবিষ্কার করেছিলেন কিন্তু নিউক্লিয়াস। ঠিক আছে, তো তিনি আলফা যে পার্টিকেল রয়েছে তার যে স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, মানে আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা, এর মাধ্যমে কিন্তু পরমাণুর মধ্যে নিউক্লিয়াস রয়েছে, এই পরীক্ষাটার মাধ্যমে কিন্তু তিনি শনাক্তকরণ করেছিলেন। ঠিক আছে, বোঝা গেল তাহলে প্রত্যেকের? তাহলে পরমাণুবাদ কে প্রবর্তন করেছিলেন? বিজ্ঞানী জন ডাল্টন। চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে এম কক্ষে সর্বাধিক সংখ্যক কতগুলি ইলেকট্রন রাখা যায়? ঠিক আছে, 8টি, 2টি, 18টি এবং অপশান ডিতে আছে 32টি। ঠিক আছে, তাহলে এম কক্ষ কি জিনিস তোমাদের একটু বলে নিই। দেখো দেখো আমরা কি জানি যে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে কিন্তু আবর্তন করে, তাই তো? এবারে প্রতিটি কক্ষপথে সর্বাধিক নির্দিষ্ট সংখ্যক কিন্তু ইলেকট্রন থাকতে পারে, এবং প্রতিটি কক্ষপথে সর্বাধিক কতগুলি ইলেকট্রন থাকতে পারে তার সূত্র হচ্ছে 2n²। কি বললাম? 2n²। প্রতিটি কক্ষপথে এই 2n² সংখ্যক কিন্তু ইলেকট্রন থাকতে পারে। ঠিক আছে, এবার এই n², এই এনটা কি জিনিস এটা আমাদের জানতে হবে। দেখো এন হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, তো আমরা বিভিন্ন কক্ষপথগুলোকে যদি সাজাই তো প্রথমে পাবো আমি কে কক্ষ। ঠিক আছে, তারপরে হচ্ছে এল, তারপরে হচ্ছে এম এবং তারপরে হচ্ছে এন। ঠিক আছে, এই যে কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ এগুলো পেলাম না? তো মনে রাখবে কে কক্ষের যে এই এনের মান, মানে মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 1। ঠিক আছে, এটা হচ্ছে এনের মান। এল কক্ষে কত? 2। এম কক্ষে কত? 3 এবং এন কক্ষে হচ্ছে 4। তাহলে আমাকে প্রশ্নে কি বলেছে? প্রশ্নে আমার জানতে চেয়েছে যে এম কক্ষে, তাই তো, এম কক্ষে সর্বাধিক কতগুলি ইলেকট্রন রয়েছে। তাহলে আমার সূত্র কি রয়েছে? আমার সূত্র রয়েছে 2n²। তাই 2 বসালাম, এনের মান কত এম কক্ষের? এনের মান হচ্ছে 3। তাহলে আমার কি হয়ে যাবে? 3n²। তাই 2 গুণিত 3n² মানে কত? 2 গুণিত 9, তাহলে কত পেলাম? 18। ঠিক আছে, তাহলে এম কক্ষে সর্বাধিক কতগুলি ইলেকট্রন থাকতে পারে? এম কক্ষে সর্বাধিক 18টি ইলেকট্রন থাকতে পারে, মানে অপশান সি হবে কিন্তু সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের? তাহলে যদি তোমাকে প্রশ্নে বলে যে এল কক্ষে কতগুলি ইলেকট্রন থাকতে পারে, তখন তুমি কি করবে? তখন জাস্ট তুমি এই সূত্রটাই কিন্তু অ্যাপ্লাই করবে। এল কক্ষ মানে যার মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 2, তাই 2 গুণিত আমি 2 স্কোয়ার করে দেব। তাহলে কত হলো? 2 আর 2 স্কোয়ার মানে 4, 4 দুগুণে 8।
তাহলে এল কক্ষে সর্বাধিক 8টি ইলেকট্রন থাকতে পারে। যদি আমার কে কক্ষ বলে দেয় কত হবে, কে কক্ষে বললে 2 গুণিত 1 স্কোয়ার মানে 2টি। ঠিক আছে, যদি আমার এন কক্ষ বলে তাহলে কি করব, 2 গুণিত 4 স্কোয়ার, তাই তো, মানে 16 দুগুণে 32টা। বোঝা গেল? তাহলে তাহলে কি পেলাম দেখে নাও একবার। যদি আমাকে এই প্রশ্নে বলেছে এম কক্ষ, এম কক্ষতে কটা পেলাম, 18টি। কে কক্ষে সর্বাধিক ইলেকট্রন কটি থাকতে পারে, 2টি। এল কক্ষে সর্বাধিক থাকতে পারে 8টি এবং এন কক্ষে সর্বাধিক থাকতে পারে 32টি। তো আমাদের সূত্র কি রয়েছে, 2n স্কোয়ার। এই সূত্রটা আমি কিন্তু অ্যাপ্লাই করব, যেখানে এন হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা এবং কে এল এম এন এদের মানগুলো কিন্তু আমি তোমাদের এখানে লিখে দিয়েছি। ঠিক আছে, তাহলে পরীক্ষায় তোমাদের যাই বলবো না কেন, কে এল এম এন যাই বলুক, সর্বাধিক ইলেকট্রন সংখ্যা জানতে চাইলে তুমি এই সূত্র অ্যাপ্লাই করবে, তোমার অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, কোনো রকম মুখস্থ রাখার কোনো দরকার নেই। বোঝাতে পারলাম প্রত্যেককে? তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। প্রশ্ন কি বলছে দেখো, বলছে ক্লোরিনের কোনো আইসোটোপ আছে কি? অপশান এতে বলছে না, অপশান বিতে বলছে 2টি, অপশান সিতে বলছে 3টি এবং অপশান ডিতে বলছে 4টি। তাহলে ক্লোরিনের দেখো 2টি আইসোটোপ রয়েছে। ঠিক আছে, একটা হচ্ছে 17 ক্লোরিন, 17 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট আর 35 ভর সংখ্যা বিশিষ্ট, আর একটা হচ্ছে 17 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট 37 ভর সংখ্যা বিশিষ্ট। ঠিক আছে, এই হচ্ছে দুটো ক্লোরিনের আইসোটোপ। বোঝা গেল? এবার আমি আসি আইসোটোপ কি জিনিস, তাই তো। দেখো, আইসোটোপ হচ্ছে এমন জিনিস যেসব মৌলের, ঠিক আছে, বিভিন্ন পরমাণুতে প্রোটন সংখ্যাটা একই হলেও তার নিউট্রন সংখ্যার তারতম্যের জন্য পরমাণুগুলির ভর সংখ্যা বিভিন্ন হয়। ঠিক আছে, তো আইসোটোপ, তো এই টোপ, ঠিক আছে, পি থেকে মনে রাখবে প্রোটন সংখ্যাটা সমান। ঠিক আছে, আইসোটোপ, আইসোটোন এবং আইসোবার কীভাবে মনে রাখতে হয় তার টেকনিক আমি তোমাদের বলে দেবো। ঠিক আছে, একটু ওয়েট করো। আপাতত এইটুকু এখানে ফোকাস করো যে আইসোটোপ মানে প থাকছে, তো প মানে প্রোটন সংখ্যা সমান হবে। তো যেসব মৌলের পরমাণুতে প্রোটন সংখ্যাটা একই হলেও তার নিউট্রন সংখ্যার তারতম্যের জন্য ভর সংখ্যাটা পৃথক হচ্ছে। দেখো এখানে ভর সংখ্যা কিন্তু পৃথক পেয়েছি। ঠিক আছে, তাদেরকে আমরা বলছি কিন্তু পরস্পরের আইসোটোপ, এরা কিন্তু পরস্পরের আইসোটোপ। ঠিক আছে, তো এক্সাম্পল তোমাদের আরেকটা কি দিতে পারি দেখে নাও। হাইড্রোজেন 1H1, ঠিক আছে, 1H2, আবার দেখো 1H3, এটা হচ্ছে তোমার সাধারণ হাইড্রোজেনটা, এটা হচ্ছে ভারী হাইড্রোজেন মানে ডয়টেরিয়ামটা। ঠিক আছে, 1H2, এটা হচ্ছে টাইটেরিয়ামটা বা ট্রিটিয়ামটা, যাই বলো। ঠিক আছে, তাহলে দেখো এরা কিন্তু পরস্পরের কিন্তু আইসোটোপ। ঠিক আছে, তাহলে কি বললাম, আইসোটোপগুলির নিউট্রন সংখ্যা আলাদা, তার দরুন কিন্তু ভর সংখ্যা আলাদা হচ্ছে, কিন্তু এদের প্রোটন সংখ্যা কিন্তু সেম হচ্ছে। ঠিক আছে, এবার কীভাবে নিউট্রন সংখ্যা বের করতে হয় আমি পরে শিখিয়ে দেবো, এই নিয়ে প্রশ্ন রয়েছে। ঠিক আছে, পুরো ক্লাসটা করো, সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবং তোমাদের এই চ্যাপ্টার থেকে আমি আরও একটা ক্লাস নিয়ে আসবো। তো আপাতত এইটুকু জেনে রাখো যে ক্লোরিনের 2টি আইসোটোপ রয়েছে। ঠিক আছে, তাহলে অপশান বি হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের? আইসোটোপ মনে রাখবে প্রোটন সংখ্যা সমান, যা নিউট্রন সংখ্যা এবং ভর সংখ্যা কিন্তু আলাদা। ঠিক আছে, এদের নিউট্রন সংখ্যা আলাদা হলেও এরা কিন্তু প্রত্যেকটির কিন্তু এই যে প্রতিটা যে পরস্পর আইসোটোপ বললাম, এদের কিন্তু রাসায়নিক ধর্ম কিন্তু একই প্রকৃতির হয়। কি বললাম, এদের রাসায়নিক ধর্ম কিন্তু একই প্রকৃতির হয়। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। দেখো পরের প্রশ্ন কি বলছে, কোনো মৌলের পরমাণুর পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা যথাক্রমে 17 ও 36 হলে ওই পরমাণুর নিউক্লিয়াসে থাকা নিউট্রন সংখ্যা কত? তাহলে একটু আগে তোমাদের বললাম যে নিউট্রন সংখ্যা কী করে বের করতে হয়, আমাদের পরের প্রশ্ন রয়েছে। তো দেখো পরের প্রশ্নেতেই তোমাদের রয়েছে এই মৌলটার নিউট্রন সংখ্যা বের করতে হবে, যার পারমাণবিক সংখ্যা বলেছে 17 এবং ভর সংখ্যা বলেছে 36। তো ধরে নাও মৌলটা এক্স। ঠিক আছে, এখানে মৌলটা কি আমার জানার দরকার নেই। এবার তোমাকে এটা বলে দিয়েছে ভর সংখ্যা, এবং এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক। তো এটা মানে কি, এটা মানে হচ্ছে প্রোটন সংখ্যা। পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা। এবার নিউট্রন সংখ্যা সমান কি জানি আমরা, নিউট্রন সংখ্যা সমান জানি, মনে রাখবে প্রত্যেকে নিউট্রন সংখ্যা কীভাবে বের করতে হয়।
যে ভর সংখ্যা থেকে যদি আমি প্রোটন সংখ্যাটাকে বিয়োগ দিয়ে দিই তাহলে কিন্তু আমি নিউট্রন সংখ্যা পেয়ে যাব। তাহলে এখানে আমার ভর সংখ্যা কত রয়েছে, এখানে দেখো আমার ভর সংখ্যা রয়েছে 36 এবং প্রোটন সংখ্যা রয়েছে 17। তা 36 থেকে আমি 17 মাইনাস দেব, কত হবে 19 হয়ে যাবে। তাহলে অপশান বি হবে কিন্তু সঠিক উত্তর। তাহলে এই যে পরমাণুটা বলেছে, এই যে মৌলটা বলেছে, এই মৌলের নিউট্রন সংখ্যা হচ্ছে 19টি। ঠিক আছে, মনে রাখবে পারমাণবিক সংখ্যা যা, পরমাণু ক্রমাঙ্কও তাই এবং প্রোটন সংখ্যাও কিন্তু তাই। ঠিক আছে, তাহলে ভর সংখ্যা থেকে যদি আমি প্রোটন সংখ্যাকে বিয়োগ দিয়ে দিই তাহলে কিন্তু আমি নিউট্রন সংখ্যা পেয়ে যাব। বোঝা গিয়েছে প্রত্যেকের? চলো তাহলে নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, কোনো পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে থাকা আবর্তনকারী ঋণাত্মক আধানযুক্ত কণার নাম কি? কোনো একটা পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে, ঠিক আছে, যে একটা আবর্তনকারী ঋণাত্মক আধানযুক্ত কণা থাকে তার নাম কি? এটা হচ্ছে ধরো নিউক্লিয়াস, একে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ঋণাত্মক আধানযুক্ত একটা কণা আবর্তন করে, তার নাম কি? তো নিউক্লিয়াসে কি থাকে আমি জানি, নিউক্লিয়াসে থাকে কিন্তু নিউট্রন এবং প্রোটন, তাই তো। এবং এদেরকে কেন্দ্র করে যে বিভিন্ন কক্ষপথে কি ঘোরাফেরা করে, বিভিন্ন কক্ষপথে ঘোরাফেরা করে কিন্তু ইলেকট্রন, তাই তো। তো ইলেকট্রনগুলো মনে রাখবে ঋণাত্মক আধানযুক্ত। ঠিক আছে, কি বললাম, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ আধানযুক্ত, প্রোটন হচ্ছে ধনাত্মক আধানযুক্ত। ঠিক আছে, নিউট্রন হচ্ছে নিস্তড়িত। কি বললাম, নিউট্রন হচ্ছে নিস্তড়িত। আর অপশান সিতে আছে পজিট্রন, পজিট্রনও কিন্তু পজিটিভ। ঠিক আছে, তাহলে কি পেলাম, বলছে পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে আবর্তনকারী ঋণাত্মক আধানযুক্ত কণা কি পেলাম, ইলেকট্রন। ঠিক আছে, অপশান এ হলো কিন্তু সঠিক উত্তর। প্রোটন হচ্ছে পজিটিভ আধানযুক্ত, পজিট্রনও কিন্তু পজিটিভ আধানযুক্ত এবং নিউট্রন হচ্ছে নিস্তড়িত। তাহলে যদি ইলেকট্রনের আধান জানতে চাওয়া হয় তখন তুমি কি বলবে, ইলেকট্রনের আধান কত? মনে রাখবে ইলেকট্রনের আধান হচ্ছে -1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। এটা হচ্ছে ইলেকট্রনের আধান। ঠিক আছে, ইলেকট্রনের আধান কিন্তু আধান এবং ভর এবং ইলেকট্রন কে আবিষ্কার করেছিলেন, ঠিক আছে, এবং ইলেকট্রনের অবস্থান কোথায়, এই জায়গাতে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। পাতি প্রশ্ন এরকম চলে আসে ইলেকট্রনের আধান কত, এরকম তো ঘুরিয়ে প্রশ্ন আসা না আসতেও পারে, পাতি ডিরেক্টলি প্রশ্ন চলে আসতে পারে যে ইলেকট্রনের আধান কত, দিয়ে 4টে অপশন দিয়ে দিয়েছে। ঠিক আছে, ও প্রতিটা অপশানে কিন্তু মাইনাস দিয়েই থাকবে, অপশন এলিমিনেট করার চান্স না থাকতেও পারে। আর যদি অপশন এলিমিনেট করার চান্স থাকে তাহলে তো খুব ভালো জিনিস, যে 4টে অপশনের মধ্যে 4টে পজিটিভ আধানযুক্ত দিয়েছে, একটা নেগেটিভ আধানযুক্ত দিয়েছে, আর তুমি জানো না ইলেকট্রনের আধান কত, তো যেটা নেগেটিভ আধানযুক্ত দেওয়া রয়েছে সেটাই হবে উত্তর। ঠিক আছে, এটা হচ্ছে অপশন এলিমিনেটের জায়গা। কিন্তু তোমাকে ইলেকট্রনের আধান, প্রোটনের আধান, নিউট্রনের আধান এবং তার সাথে তাদের ভর কে আবিষ্কার করেছেন এবং তাদের অবস্থান কোথায়, খুব ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষার জন্য, যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এইখানে জায়গাটা খুবই ইম্পর্টেন্ট জায়গা। ঠিক আছে, তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। প্রশ্নে কি বলছে দেখো, বলছে পারমাণবিক চুল্লিতে ইউরেনিয়ামের কোন আইসোটোপটি ব্যবহৃত হয়। ঠিক আছে, দেখো এটা তেজস্ক্রিয়তা চ্যাপ্টারের কিন্তু প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। এখান থেকে তোমাদের আমি 3টে ডেটা বলবো, সেগুলো কিন্তু মনে রাখবে প্রত্যেকে। ঠিক আছে, তো মনে রাখবে পারমাণবিক চুল্লিতে ইউরেনিয়ামের এই U-235 এই আইসোটোপটা কিন্তু ব্যবহৃত হয়। ঠিক আছে, এবং এটা কী কাজে ব্যবহৃত হয়, এটা জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসেবে কি ব্যবহৃত হয়, তখন তুমি বলবে ইউরেনিয়াম মৌলটি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, নিউক্লিয় চুল্লিতে। এবার দেখো এই নিউক্লিয় চুল্লিতে মডারেটর হিসাবে, কি বললাম, মডারেটর হিসাবে, কিন্তু প্রত্যেকে নোট করে নেবে, মডারেটর হিসাবে কিন্তু ব্যবহৃত হয় ভারী জল, ভারী জল। ঠিক আছে, D2O, ভারী জল এবং গ্রাফাইট, এবং এর সাথে কি বললাম, গ্রাফাইট। তাহলে মনে রাখবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন এভাবেই আসবে যে পারমাণবিক চুল্লিতে বা নিউক্লিয় চুল্লিতে মডারেটর হিসেবে কি ব্যবহৃত হয়, বলবে ভারী জল এবং গ্রাফাইট।
ঠিক আছে, এবার বলবে কুল্যান্ট হিসেবে কী ব্যবহৃত হয়। কুল্যান্ট হিসেবে ব্যবহৃত হয় এমনি নর্মাল জল, ঠিক আছে, জল। আর জ্বালানি হিসেবে কী ব্যবহৃত হয় বললাম, জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে ইউরেনিয়াম মৌলটি। এবং যদি প্রশ্ন আসে যে নিয়ন্ত্রক হিসেবে কী ব্যবহৃত হয়, ঠিক আছে, নিয়ন্ত্রক হিসাবে দেখো নিয়ন্ত্রক হিসেবে ব্যবহৃত হয়, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, নিয়ন্ত্রক মনে রাখবে নিয়ন্ত্রক হিসেবে ব্যবহৃত হয় বোরনের প্রলেপযুক্ত ইস্পাত দ্বন্দ্ব। কি বললাম, বোরন প্রলেপযুক্ত ইস্পাত দ্বন্দ্ব, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু মনে রাখবে যে পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে ইউরেনিয়াম মৌল, মডারেটর হিসেবে ব্যবহৃত হচ্ছে ভারী জল এবং গ্রাফাইট, কুল্যান্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে নর্মাল জল, এবং নিয়ন্ত্রক হিসেবে ব্যবহৃত হচ্ছে বোরন প্রলেপ নির্মিত ইস্পাত দণ্ড। ঠিক আছে, এই জায়গাটাতে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে, তেজস্ক্রিয়তার এই জায়গাটা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, সেই জায়গাটা কিন্তু প্রত্যেকে ভালোভাবে নোট করে নেবে খাতায়। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে নিচের কোনটি নিউক্লিয়ন নয়। প্রোটন, নিউট্রন, পজিট্রন এবং অপশান ডিতে আছে ইলেকট্রন। দেখো নিউক্লিয়ন হলো পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত, ঠিক আছে, এই যে নিউক্লিয়াস এবং এর চারপাশে বেশ করে যে কক্ষপথগুলো রয়েছে, তো এই নিউক্লিয়াসে কী থাকে, নিউট্রন এবং প্রোটন। তো পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত নিউট্রন ও প্রোটন সংখ্যার যে যোগফল, এটাই হচ্ছে নিউক্লিয়ন, এটাকে বলা হয় নিউক্লিয়ন। ঠিক আছে, তাহলে অপশানে প্রশ্নে বলেছে কি নিচের কোনটি নিউক্লিয়ন নয়, তাহলে কি হবে, পজিট্রন এবং ইলেকট্রন, এগুলো কিন্তু নিউক্লিয়ন নয়। নিউক্লিয়ন হলো পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত নিউট্রন ও প্রোটন সংখ্যার যোগফল, তাকে কিন্তু আমরা নিউক্লিয়ন বলি। নিউক্লিয়ন টার্মটা প্রত্যেকে ভালো করে বুঝে নেবে, নিউক্লিয়ন, ঠিক আছে, মানে নিউট্রন ও প্রোটন সংখ্যার যোগফলটাই হচ্ছে নিউক্লিয়ন। বোঝা গেল প্রত্যেকের। চলো নেক্সট প্রশ্নে বলছে এর মধ্যে কোনটির ভর সব থেকে বেশি। ঠিক আছে, অপশানে কি রয়েছে, নিউট্রন, প্রোটন, পজিট্রন এবং অপশান ডিতে রয়েছে ইলেকট্রন। ঠিক আছে, দেখো আমি খুব সুন্দর করে ছকটা বানিয়ে দিয়েছি, প্রত্যেকে নোট করে নিও। কোনটির ভর সব থেকে বেশি, তো ইলেকট্রনের ভর কত, 9.11 গুণিত 10⁻³ কেজি, এটা হচ্ছে ইলেকট্রনের ভর। প্রোটনের ভর হচ্ছে 1.6725 গুণিত 10⁻27 কেজি, এবং নিউট্রনের ভর হচ্ছে 1.675 গুণিত 10⁻27 কেজি। ঠিক আছে, তাহলে সব থেকে বেশি ভর কার পাচ্ছি, তার আগে অপশান আরেকটা রয়েছে পজিট্রন। ঠিক আছে, পজিট্রনের ভরটা প্রত্যেকে একটু নোট করে নাও। ঠিক আছে, যে পজিট্রনের ভর কত। তখন পজিট্রন এটা আবিষ্কার করেছিলেন কে, এটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী অ্যান্ডারসন। ঠিক আছে, যার ভর কত, যার ভর হচ্ছে 9.108, ঠিক আছে, গুণিত 10⁻31 কেজি, এটা হচ্ছে পজিট্রনের ভর, এবং এটা হচ্ছে পজিট্রনের ভর। তাহলে আমাকে সবথেকে বেশি ভর জানতে চেয়েছে চারটে অপশানের মধ্যে, তো সবথেকে বেশি ভর কার পাচ্ছি, সবথেকে বেশি ভর পাচ্ছে কিন্তু নিউট্রনের। নিউট্রনের ভর হচ্ছে সবথেকে বেশি। ঠিক আছে, তাহলে অপশান এ হবে কিন্তু সঠিক উত্তর। বোঝা গেল। এবার এই প্রসঙ্গে তোমাদের জেনে রাখা খুবই দরকার, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, তো এর আধান কত। ঠিক আছে, প্রতিটা আধান কত এবং এদের অবস্থান কোথায় এবং এদের আবিষ্কারক কে কে। ঠিক আছে, তো ইলেকট্রনের আধানটা দেখে নাও, -1.6 গুণিত 10⁻19 কুলম্ব, এটা হচ্ছে ইলেকট্রনের আধান, এবং তোমাদের প্রথমেই বলেছিলাম ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত কণা। নেক্সট দেখো প্রোটন, প্রোটন হচ্ছে ধনাত্মক আধানযুক্ত কণা, এবং দেখো আধানটা কিন্তু সেম, জাস্ট পজিটিভ। ঠিক আছে, 1.6 মানে মানটা হচ্ছে সেম, 1.6 গুণিত 10⁻19 কুলম্ব, মান সেম, শুধুমাত্র এটা হচ্ছে পজিটিভ আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, আর নিউট্রন যেটা তোমাদের প্রথমেই বলেছিলাম, নিউট্রন হচ্ছে নিস্তড়িত বা আধান নেই বা আধানবিহীন বা শূন্য, যা খুশি তুমি বলতে পারো। তো নিউট্রন হচ্ছে নিস্তড়িত কণা। ঠিক আছে, তো এবার আমি দেখে নেব অবস্থান। ইলেকট্রনের অবস্থান কোথায় হবে, কি বললাম, এই যে নিউক্লিয়াস, একে বেশ করে বিভিন্ন কক্ষপথে কিন্তু ইলেকট্রন ঘুরছে। ঠিক আছে, দেখো নিউক্লিয়াসের বাইরের বিভিন্ন কক্ষপথে কিন্তু ইলেকট্রনের অবস্থান।
প্রোটনের অবস্থান কোথায়? তোমাদের প্রথমেই বলেছি প্রোটন আর নিউট্রন কিন্তু কেন্দ্রে থাকছে, মানে নিউক্লিয়াসে থাকছে। তো পরমাণু নিউক্লিয়াস বা কেন্দ্রে কিন্তু প্রোটন থাকে এবং নিউট্রনও কিন্তু পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসে থাকে। ঠিক আছে, এবার দেখে নাও আবিষ্কার করেছিলেন কে এদের। ঠিক আছে, এদের আবিষ্কারক কে? ইলেকট্রন আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী জে থমসন। ঠিক আছে, ইনি আবিষ্কার করেছিলেন ইলেকট্রন। প্রোটন, প্রোটন নামকরণ করেছিলেন কে? নামকরণ করেছিলেন বিজ্ঞানী রাদারফোর্ড এবং আবিষ্কার করেছিলেন গোল্ডস্টেইন। নেক্সট দেখো নিউট্রন, নিউট্রন আবিষ্কার করেছিলেন কে? বিজ্ঞানী জেমস স্যাডউইক। ঠিক আছে, বিজ্ঞানী জেমস স্যাডউইক নিউট্রন আবিষ্কার করেছিলেন। ইলেকট্রন আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী জে থমসন। প্রোটন আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী গোল্ডস্টেইন এবং প্রোটন নামকরণ করেছিলেন বিজ্ঞানী রাদারফোর্ড। ঠিক আছে, তাহলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এদের ভর, আধান, অবস্থান এবং আবিষ্কারক খুব ভালোভাবে কিন্তু মনে রাখতে হবে। তোমাদের পরীক্ষায় কিন্তু এখান থেকে একটা প্রশ্ন আসবেই। ঠিক আছে, এখান থেকে 1 নাম্বার কি 2 নাম্বার কিন্তু তোমরা পাচ্ছই। এটা ধরে নিয়ে কিন্তু এই জায়গাটা খুব ভালোভাবে পড়বে। এই নোটটা প্রত্যেকে খাতায় তুলে নিও। ঠিক আছে, ভিডিওটা পজ করে তুলে নিও খাতায়। তাহলে বোঝা গেল প্রত্যেকের কোনটির ভর সব থেকে বেশি হলো? নিউট্রনের ভর সব থেকে বেশি হলো। ঠিক আছে, এভাবে কিন্তু ডিরেক্টলি ভরটার মানটাও জানতে চাওয়া হতে পারে বা আবার কোনো আধানের মানও কিন্তু ডিরেক্টলি জানতে চাওয়া হতে পারে। তো সেই জন্য মানগুলোও কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। পরমাণুর নিউক্লিয়াস আবিষ্কারের ক্ষেত্রে রাদারফোর্ড তার পরীক্ষার লক্ষ্যবস্তু হিসাবে কি ব্যবহার করেছিলেন? সোনা, রূপো, প্ল্যাটিনাম, কপার। ঠিক আছে, তো মনে রাখবে রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কারের জন্য সোনা ইউজ করেছিলেন এবং তার এই পরীক্ষাটার এক্সপেরিমেন্টের নামই হচ্ছে গোল্ড ফয়েল টেস্ট। ঠিক আছে, তো মনে রাখবে সোনা ইউজ করেছিলেন তিনি। চলো নেক্সট প্রশ্নে। বলছে দুটি আইসোটোপের মধ্যে যেটি অভিন্ন সেটি হলো, মানে ভিন্ন নয়, ভর সংখ্যা, প্রোটন ও নিউট্রন সংখ্যার পার্থক্য, নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা। তো তোমাদের প্রথমে কি বলেছিলাম? আইসোটোপ। আইসোটোপের মানে কি বলেছিলাম? যে লাস্টে পর রয়েছে, মানে প্রোটন সংখ্যাটা এদের সমান হবে। প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিকতা, এই পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, সব কিন্তু সেম জিনিস। তো এদের প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক কিন্তু অভিন্ন হবে। তাহলে অপশান ডি হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, এদের নিউট্রন সংখ্যার তারতম্যের জন্য এদের ভর সংখ্যাটা আলাদা হয়, কিন্তু আমাকে প্রশ্নে জানতে চাইছে অভিন্ন কোনটা। তো অভিন্ন থাকে কিন্তু প্রোটন সংখ্যা। ঠিক আছে, এক্সাম্পল দেখে নাও। 17 Cl35, 17 ক্লোরিন 37। ঠিক আছে, দেখো এগুলোকে বলেছিলাম পরমাণু ক্রমাঙ্ক। দেখো পরমাণু ক্রমাঙ্ক কিন্তু সেম রয়েছে। নিউট্রন সংখ্যা দেখো, এর নিউট্রন সংখ্যা 35, 17 বিয়োগ করলে কত হচ্ছে? 18। এর নিউট্রন সংখ্যা দেখো 20। তো দেখো এদের নিউট্রন সংখ্যার তারতম্য হচ্ছে এবং ভর সংখ্যার কিন্তু তারতম্য হচ্ছে। ঠিক আছে, কিন্তু অভিন্ন রয়ে গিয়েছে কোনটা? অভিন্ন রয়ে গেছে প্রোটন সংখ্যাটা। বোঝা গেল প্রত্যেকের? তাহলে দুটি আইসোটোপের প্রোটন সংখ্যা কিন্তু সবসময় অভিন্ন থাকে। চলো নেক্সট প্রশ্নে। প্রশ্নে বলছে হাইড্রোজেন পরমাণুতে নিউট্রন সংখ্যা কয়টি? দেখো এই যে হচ্ছে হাইড্রোজেন পরমাণু, তাহলে এর নিউট্রন সংখ্যা কত হবে? এর নিউট্রন সংখ্যা হয়ে যাবে 1 - 1 সমান হচ্ছে 0। ঠিক আছে, তো অপশান বি হবে কিন্তু সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নে। কার্বন, হীরক ও গ্রাফাইট হলো একত্রে কি? অ্যালোট্রপ, আইসোমার, আইসোটোপ এবং আইসোবার। তোমরা রাখবে এগুলো হচ্ছে পরস্পরের অ্যালোট্রপ। ঠিক আছে, এগুলো রূপভেদ। ঠিক আছে, তো আইসোমার কি জিনিস? আইসোমার হচ্ছে একই পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুগুলি তেজস্ক্রিয় ধর্মটা পৃথক হলে তাদেরকে বলা হচ্ছে নিউক্লিয়ার আইসোমার। ঠিক আছে, আর আইসোটোপ কি? আইসোটোপ তো আমরা একটু আগেই পড়লে প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা এদের সমান। আর আইসোবার মানে হচ্ছে বার, মানে এখান থেকে মনে হবে ভর। ঠিক আছে, এদের ভর সংখ্যাটা সমান আইসোবারের। ঠিক আছে, এদের কি বললাম? ভর সংখ্যা সমান। যেমন তোমাদের এক্সাম্পল দিই আমি, দেখো তাহলে ভালো বুঝতে পারবে এক্সাম্পলটা দিলে। 18 আর্গন 40 এবং দেখো 20 ক্যালসিয়াম 40। ঠিক আছে, তো এদের ভর সংখ্যা হচ্ছে এগুলো। তো দেখো ভর সংখ্যা সেম,
ঠিক আছে, কিন্তু প্রোটন সংখ্যা আলাদা। তাহলে যেসব মৌলের ভর সংখ্যাটা সমান হবে, ঠিক আছে, পারমাণবিক সংখ্যা আলাদা হবে, তাদের কি বলবো আমি? আইসোবার। ঠিক আছে, বোঝা গেছে প্রত্যেকের? তাহলে কার্বন, হীরক ও গ্রাফাইট হলো অ্যালোট্রপ। চলো নেক্সট প্রশ্নে। কি আবিষ্কারের জন্য পদার্থবিজ্ঞানের সর্বপ্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়? মনে রাখবে, পদার্থবিজ্ঞান থেকে সর্বপ্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন বিজ্ঞানী রন্টজেন। বিজ্ঞানী রন্টজেন সর্বপ্রথম পদার্থবিজ্ঞান থেকে নোবেল পুরস্কার পেয়েছিলেন। কি আবিষ্কারের জন্য পেয়েছিলেন? মনে রাখবে, এক্স রশ্মি আবিষ্কারের জন্য। ঠিক আছে, তিনি এক্স রশ্মি ইনভেন্ট করেছিলেন। এই এক্স রশ্মি ইনভেনশনের জন্যই কিন্তু তিনি সর্বপ্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন। মানে অপশান সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে বলছে 226 ভর সংখ্যা বিশিষ্ট এবং 88 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট কোনো পরমাণুর মধ্যে উপস্থিত নিউট্রন সংখ্যা কয়টি? ঠিক আছে, তাহলে আমার মৌলটা ধরে নাও এক্স, যার ভর সংখ্যা 226, ঠিক আছে, পরমাণু ক্রমাঙ্ক 88। তাহলে আমাকে নিউট্রন সংখ্যা বের করতে হবে। আমি কি বলেছিলাম? যে নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা সাথে কাকে বিয়োগ করব? ভর সংখ্যার সাথে ইলেকট্রন সংখ্যা, ভর সংখ্যার সাথে বিয়োগ করব প্রোটন সংখ্যা, তাই তো? তাহলে এখানে ভর সংখ্যা কত? এখানে ভর সংখ্যা বলা রয়েছে 226, তাই তো? আর প্রোটন সংখ্যা কত? এখানে তো পরমাণু ক্রমাঙ্ক বলা রয়েছে। মনে রাখবে, যাই পরমাণু ক্রমাঙ্ক তাই হচ্ছে প্রোটন সংখ্যা। আমি কিন্তু বারে বারে বলে আসছি, যাই পরমাণু ক্রমাঙ্ক তাই হচ্ছে প্রোটন সংখ্যা। ঠিক আছে, তাহলে প্রোটন সংখ্যা কত হবে? 88। এবার তোমরা ক্যালকুলেশন করো, তাহলে উত্তর পেয়ে যাবে। একশো 38টা। তাহলে এই মৌলটাই নিউটন সংখ্যা কটি? 138টি। বোঝা গেল প্রত্যেকের? তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে নিচের কোন বিজ্ঞানী হাইড্রোজেন বোমা আবিষ্কার করেছিলেন? ঠিক আছে, হাইড্রোজেন বোমা কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন? ওয়ার্নার ভন ব্রাউন, জে রবার্ট ওপেনহাইমার, এডওয়ার্ড টেলার এবং অপশান ডিতে রয়েছে স্যামুয়েল কোহেন। ঠিক আছে, আমার এখানে অপশানটা চুজ করা রয়েই গিয়েছে। মনে রাখবে, কোন বিজ্ঞানী হাইড্রোজেন বোমা আবিষ্কার করেছিলেন? বিজ্ঞানী এডওয়ার্ড টেলার। ঠিক আছে, অপশান সি হবে কিন্তু সঠিক উত্তর। বিজ্ঞানী এডওয়ার্ড টেলার কিন্তু হাইড্রোজেন বোমা আবিষ্কার করেছিলেন। এবং মনে রাখবে, হাইড্রোজেন বোমা নিউক্লিয় সংযোজন এই নীতির উপর বেস করে কিন্তু তৈরি করা হয়। খুবই ইম্পর্টেন্ট যে হাইড্রোজেন বোমা কোন নীতির উপর বেস করে তৈরি করা হয়, পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিভিআই ধরে রাখো। ঠিক আছে, মনে রাখবে, হাইড্রোজেন বোমা নিউক্লিয় সংযোজন এই নীতির উপর বেস করে কিন্তু তৈরি করা হয়েছিল। তাহলে পারমাণবিক বোমা কোন নীতির উপর বেস করে তৈরি করা হয়েছিল? দেখো নেক্সট প্রশ্নই রাখা হয়েছে এটা নিয়ে। তো বলছে নিচের কোন বিজ্ঞানী অ্যাটম বোমা বা পরমাণু বোমা আবিষ্কার করেছিলেন? মনে রাখবে, অ্যাটম বোমা বা পরমাণু বোমা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী জে রবার্ট ওপেনহাইমার। ঠিক আছে, ইনি আবিষ্কার করেছিলেন এবং এটা কিন্তু নিউক্লিয় বিভাজন এই নীতির উপর বেস করে তৈরি করা হয়েছিল। তাহলে হাইড্রোজেন বোমা কিসের উপর বেস করা হয়েছিল? নিউক্লিয় সংযোজন। আর পারমাণবিক বোমা বা অ্যাটম বোমা হচ্ছে নিউক্লিয় বিভাজন। ঠিক আছে, খুব ভালো করে দুটো কিন্তু মনে রাখবে। এই দুটোর মধ্যে পরীক্ষাতে কিন্তু একটা প্রশ্ন আসবেই, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এই দুটো। যে কোনো এক্সামের জন্য তোমার সামনে যে কোনো পরীক্ষা থাকুক না কেন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যে হাইড্রোজেন বোমা নিউক্লিয় সংযোজন নীতির উপর বেস করে এবং পারমাণবিক বোমা বা অ্যাটম বোমা হচ্ছে নিউক্লিয় বিভাজন এই নীতির উপর বেস করে তৈরি করা হয়। বোঝা গেল প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। প্রশ্নে বলছে এক মোল কোনো পদার্থে উপস্থিত পরমাণুর সংখ্যা কয়টি? তোমরা মনে রাখবে, এক মোল কোনো পদার্থে যে পরিমাণ পরমাণু উপস্থিত থাকে তার সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক। ঠিক আছে, তো অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? অ্যাভোগাড্রো সংখ্যার মান হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। ঠিক আছে, তাহলে এক মোল পদার্থে পরমাণু কতগুলি থাকবে? এতগুলো সংখ্যক কিন্তু পরমাণু থাকবে। 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক, মানে অ্যাভোগাড্রো সংখ্যক। ঠিক আছে, তো অপশান বি হবে কিন্তু সঠিক উত্তর। যদি পরীক্ষায় অপশানটা এরকম আসতো যে উপস্থিত পরমাণুর সংখ্যা বলে অ্যাভোগাড্রো সংখ্যা দেওয়া থাকতো, মানটা না দিয়ে, তখন মনে রাখবে তো সেটাই কিন্তু সঠিক উত্তর হবে। এবং অ্যাভোগাড্রো সংখ্যার মানই হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। ঠিক আছে, তো এক মোল পদার্থে উপস্থিত পরমাণুর সংখ্যা হলো এতগুলি।
চলো নেক্সট প্রশ্নে, কোন বিজ্ঞানী পরমাণু গঠনের ধারণা দেন? বোরো, রাদারফোর্ড, আলফ্রেড নোবেল, মাইকেল ফ্যারাডে এবং অপশান ডিতে রয়েছে আলেসান্দ্রে ভোল্টা। মনে রাখবে পরমাণু গঠনের ধারণা দেন বিজ্ঞানী বোরো, রাদারফোর্ড। ঠিক আছে, এই দুজন বিজ্ঞানী কিন্তু পরমাণু গঠনের ধারণা দেন। এবং তোমাদের এই প্রসঙ্গে কিছু এখান থেকে এই চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট কিন্তু কিছু আবিষ্কারের নাম এবং তারা কে কে কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন সেটা মনে রাখতে হবে। ঠিক আছে, তো প্রথমেই দেখো তোমরা যেটা মনে রাখবে সেটা হলো নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাস এটাকে আবিষ্কার করেছিলেন, এটা মনে রাখবে, এটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী উইলিয়াম র্যামসে। ঠিক আছে, কি বললাম? উইলিয়াম, প্রত্যেকে কিন্তু নোট করে নিও, আমি কিন্তু ইম্পর্টেন্টগুলো লিখিয়ে দিচ্ছি। উইলিয়াম র্যামসে নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, হয়েছে প্রত্যেকের, আমি কিন্তু ইরেজ করব। হয়েছে, চলো পরেরটা দেখে নাও। এবার যেটা তোমরা দেখবে সেটা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া। ঠিক আছে, আলোক তড়িৎ ক্রিয়া আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। এটা মনে রাখবে, আইনস্টাইন আবিষ্কার করেছিলেন আলোক তড়িৎ ক্রিয়া। এর নীতির ওপর বেস করে কি তৈরি করা হয় বলো না? তোমাদের কিন্তু আমি এটা নিয়ে ক্লাস করেছি। আলোক তড়িৎ ক্রিয়ার উপর বেস করে কিন্তু সৌরকোষ এই নীতিতে কাজ করে। ঠিক আছে, যেটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী আইনস্টাইন। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ডিনামাইট। ডিনামাইটকে আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, এই যে নোবেল পুরস্কার, এত নোবেল পুরস্কার বলা হচ্ছে না, যার নামানুসারে নোবেল পুরস্কার, তিনি আবিষ্কার করেছেন ডিনামাইট, আলফ্রেড নোবেল। এগুলো কিন্তু মনে রাখবে, পরীক্ষার প্রশ্ন চলে আসতে পারে কিন্তু ডিরেক্টলি। ডিনামাইট আবিষ্কার করেছিলেন আলফ্রেড নোবেল। ঠিক আছে, আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেছিলেন। নেক্সট দেখো, তোমাদের অ্যাটম বোমা, হাইড্রোজেন বোমা বললাম। ঠিক আছে, এবং তোমাদের যেটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ, এটা আবিষ্কার করেছিলেন মাইকেল ফ্যারাডে। ঠিক আছে, লিখে নাও প্রত্যেকে। তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন বেকারেল। কি বললাম? বিজ্ঞানী বেকারেল আবিষ্কার করেছিলেন তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট যেটা তোমাদের মনে রাখতে হবে পরমাণুবাদ। তো তোমাদের প্রথমেই বলেছি বিজ্ঞানী জন ডাল্টন। পরমাণুবাদ আরেকবার নোট করে নাও। জন ডাল্টন। ঠিক আছে, নেক্সট দেখো আর কি দেখতে হবে, আর এখান থেকে আরেকটা জিনিস দেখতে হবে সেটা হলো তোমার ইলেকট্রন মাইক্রোস্কোপ। ঠিক আছে, বিজ্ঞানী ম্যাক্সনল ও আর্নস্ট রুস্কা, এরা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ। ঠিক আছে, নেক্সট দেখো পরমাণুর মডেল, এটা নিলস বোর। ঠিক আছে, এগুলো আপাতত জেনে রাখলে কিন্তু তোমাদের এই জায়গাটা থেকে হয়ে যাবে। তাহলে চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্ন কি বলছে দেখো, এসটিপিতে 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত? তো এই ধরনের প্রশ্নের উত্তর করার সময় প্রথমে কি করতে হবে, দেখো কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা দেওয়া রয়েছে, তো এর আমাকে আণবিক ভরটাকে বের করে নিতে হবে। ঠিক আছে, তো আণবিক ভর কীভাবে বের করব? দেখো কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। ঠিক আছে, এবং অক্সিজেনের এখানে O2 রয়েছে, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 16। তো 16 দুগুণে 32। তাহলে দেখো 44 পেয়ে গেলাম কিন্তু কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর। এবার এখন আমরা জানি কি যে 1 মোল গ্যাসের আয়তন, ঠিক আছে, 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। ঠিক আছে, তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইডের ভর কত? তো 1 মোল কার্বন ডাইঅক্সাইডের ভর দেখো 44 গ্রাম। এই যে আণবিক ভরটা এটাই হচ্ছে 1 মোল। 1 মোল CO2 এর ভর। ঠিক আছে, 1 মোল CO2 এর ভর হচ্ছে 44 গ্রাম। তাহলে 44 গ্রামের আমি বলতে পারি আয়তন কত? আয়তন 22.4 লিটার। কারণ আমি কি জানি 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার।
তাহলে এখানে আমার কার্বন ডাইঅক্সাইডে 1 মোল কার্বন ডাইঅক্সাইডের ভর কত 44 গ্রাম, তাই 44 গ্রামের ভর হয়ে যাবে কিন্তু 22.4 লিটার। ঠিক আছে, তাহলে আমাকে প্রশ্নে বলেছে 4.4 গ্রাম, তাই তো 4.4 গ্রাম মানে একে 10 দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে তুমি 22.4কেও 10 দিয়ে ভাগ করে দাও, মানে 2.24 লিটার। ঠিক আছে, 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত পেলাম 2.24 লিটার, মানে অপশন বি হবে সঠিক উত্তর। বোঝা গেল? তো প্রথমে কি করলাম, প্রথমে আমি আণবিক ভরটাকে বের করে নিলাম। ঠিক আছে, আণবিক ভর পেলাম 44 গ্রাম, তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইডের ভর হচ্ছে 44 গ্রাম। এবার আমরা কি জানি যে 1 মোল কোনো গ্যাসের আয়তন হচ্ছে এসটিপিতে 22.4 লিটার, তাহলে এই 44 গ্রামের আয়তন হবে 22.4 লিটার। 44 গ্রামের আয়তনে পেয়ে গেছি, আমাকে প্রশ্নে বার করতে বলেছে 4.4 গ্রাম, তাই 4.4 গ্রামের আয়তন কত পাচ্ছি 2.24 লিটার। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে কি বলছে দেখো, যে বৃত্তাকার পথে নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রনগুলি আবর্তন করে তাকে কি বলে? দেখো, ইলেকট্রনগুলি এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যে আবর্তন করছে, ঠিক আছে, এই যে আবর্তন করছে নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে তারা কিন্তু আবর্তন করে। ঠিক আছে, তো এইসব বৃত্তাকার কক্ষপথে আবর্তনকাল ইলেকট্রনগুলি কোনো রকম শক্তি কিন্তু তারা বর্জনও করে না, আবার শোষণও করে না। ঠিক আছে, তো এই যে কক্ষপথগুলোকে বলা হচ্ছে কিন্তু সুস্থির কক্ষপথ বা স্টেশনারি অরবিট বা স্থায়ী কক্ষপথ। ঠিক আছে, অপশন বি হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, এই দেখো সুস্থির যে কক্ষপথগুলি রয়েছে এদের প্রতিটিকে কিন্তু শক্তি স্তর বলা হচ্ছে। ঠিক আছে, এদের নির্দিষ্ট যে কক্ষে আবর্তনশীলরত অবস্থায় রয়েছে এই ইলেকট্রনের শক্তিকেই কিন্তু ওই কক্ষপথের শক্তিরূপে গণ্য করা হয়। ঠিক আছে, এই যে আবর্তনশীল যে ইলেকট্রনগুলো রয়েছে ওদের শক্তিটাকে কিন্তু ওই কক্ষপথের শক্তি হিসাবে গণ্য করা হয়। তো মনে রাখবে, এই নিউক্লিয়াস থেকে যত কক্ষপথের দূরত্ব বাড়ে, ঠিক আছে, তত কিন্তু কক্ষপথের মানে শক্তিটা বৃদ্ধি পায়। ঠিক আছে, এই কক্ষপথের যে শক্তি, এই কক্ষপথের শক্তি কিন্তু আরও বেশি, এই কক্ষপথের শক্তি কিন্তু আরও বেশি। তাই নিউক্লিয়াস থেকে দূরত্ব অনুসারে কিন্তু এই কক্ষপথের শক্তি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো যে কক্ষপথ যত দূরে অবস্থান করছে তার শক্তি কিন্তু তত বেশি। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় কে কক্ষপথ আর এল কক্ষপথ, কোন কক্ষপথের শক্তি বেশি, তুমি কি বলবে? তুমি বলবে এল কক্ষপথের শক্তি বেশি হবে। এবার তোমাকে যদি বলে কে এল এম, এই তিনটে কক্ষপথের মধ্যে কোন কক্ষপথের শক্তি বেশি, তুমি তখন বলবে কি এম কক্ষপথের শক্তি কিন্তু সব থেকে বেশি। ঠিক আছে, কেননা নিউক্লিয়াস থেকে এম কক্ষপথ কিন্তু এই তিনটে কক্ষপথের মধ্যে সব থেকে দূরে অবস্থান করছে, তো সেই জন্যই এই কক্ষপথের শক্তি কিন্তু সব থেকে বেশি। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। ওই ডাল্টনের মতবাদ অনুসারে কোনটি পদার্থের ক্ষুদ্রতম কণা? অণু, পরমাণু, আয়ন এবং অপশন ডিতে বলছে কোনোটি নয়। মনে রাখবে, ডাল্টনের মতবাদ অনুসারে পদার্থের ক্ষুদ্রতম কণা হলো কিন্তু পরমাণু। ঠিক আছে, তিনিই বলেছিলেন পরমাণু হচ্ছে একটা অবিভাজ্য ক্ষুদ্রতম কণা। ডাল্টনের পরমাণুবাদে কিন্তু এটাই বলা রয়েছে। ঠিক আছে, ডাল্টনের মতবাদ অনুসারে তাহলে পদার্থের ক্ষুদ্রতম কণা হলো কিন্তু পরমাণু। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, কোনো পদার্থের পারমাণবিক সংখ্যা 15 হলে তার সর্ববহিষ্ঠ কক্ষে ইলেকট্রন সংখ্যা কটি? ঠিক আছে, তো বলছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 15। তাহলে আমি কি জানি কে কক্ষে 2টি রাখতে পারবো, এল কক্ষে 8টি রাখতে পারবো, তো এম কক্ষে রাখতে পারবো 18টি, কিন্তু আমার পারমাণবিক ক্রমাঙ্ক 15, 2 পেয়ে গিয়েছে 8 পেয়ে গিয়েছে, মানে 10 হয়ে গিয়েছে, পরে রয়েছে 5। তো এটা হচ্ছে সব থেকে বাইরের কক্ষপথ। তো বাইরের কক্ষপথ ইলেকট্রন কটি পেলাম? 5টি পেলাম। ঠিক আছে, তো অপশান সি হবে কিন্তু সঠিক উত্তর। এবার দেখো, তোমাকে যদি বলে যে এই পদার্থটির যোজ্যতা কত, মনে রাখবে বাইরের কক্ষে যতগুলি ইলেকট্রন থাকে সেটাই হচ্ছে ওই মৌলের যোজ্যতা। ঠিক আছে, তাহলে এই মৌলের যোজ্যতা কিন্তু হয়ে যাবে 5। ঠিক আছে, যোজ্যতা জানতে গেলে তোমাকে ইলেকট্রন বিন্যাসটা করে নিতে হবে। ইলেকট্রন বিন্যাসটা করে নিয়ে তার সব থেকে বাইরের কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে সেটাই কিন্তু হয়ে যাবে ওই মৌলের যোজ্যতা। তাহলে এই মৌলটাকে আমি ইলেকট্রন বিন্যাস করলে পাচ্ছি কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি এবং এম কক্ষে 5টি। তাহলে বাইরের কক্ষে থাকছে 5টি ইলেকট্রন, মানে এই মৌলের যোজ্যতা হচ্ছে 5। ঠিক আছে, এবং তোমাকে প্রশ্নে কি জানতে চেয়েছে যে সর্ববহিষ্ঠ কক্ষে ইলেকট্রন সংখ্যা কটি, এবং সর্ববহিষ্ঠ কক্ষে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5টি। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে।
বলছে কার্বনের পারমাণবিক সংখ্যা ও পারমাণবিক ভর যথাক্রমে 6 ও 12 হলে নিউক্লিয়াসে থাকা প্রোটন সংখ্যা কত? 6টি, 12টি, 18টি এবং অপশান ডিতে রয়েছে 0টি। তবে তোমাদের কি বলেছিলাম যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যাটাই হচ্ছে সেই মৌলের প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক। তাহলে কি বললাম? পারমাণবিক সংখ্যা, আমি আরও একবার লিখে দিচ্ছি, পারমাণবিক সংখ্যা যেটা যাই সেটাই হচ্ছে প্রোটন সংখ্যা, আবার সেটাই হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। ঠিক আছে, তো পারমাণবিক সংখ্যা এখানে বলা রয়েছে 6, তাহলে প্রোটন সংখ্যা হবে 6। যদি প্রশ্নে বলতে পরমাণু ক্রমাঙ্ক কত, তাহলে হতো 6, তাহলে অপশানে হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। বলছে কোনো পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে আবর্তনকারী ঋণাত্মক আধানযুক্ত কণার নাম কি? এটা তো বারে বারে তোমাদের বলছি, কি হবে? নিউক্লিয়াসের চারপাশে যে বেষ্টন করে যে বিভিন্ন কক্ষপথে কি ঘুরছে, এগুলো ইলেকট্রন ঘুরছে এবং এর আধান হচ্ছে নেগেটিভ। তাহলে অপশান এ হবে কিন্তু সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, নিকেল পরমাণুর মধ্যে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কয়টি এবং তার পরমাণু ক্রমাঙ্ক বলে দেওয়া রয়েছে 28। দেখো অনেক সময় কিন্তু এই পরমাণু ক্রমাঙ্ক কিন্তু উল্লেখ করে দেওয়া থাকে না, এটা কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হয়। ঠিক আছে, তোমাকে পর্যায় সারণী 1 থেকে 30টা মৌলের কিন্তু পরমাণু ক্রমাঙ্ক মুখস্থ রাখতে হবে, কারণ অনেক সময় এরকম প্রশ্ন চলে আসে এবং সেখানে পরমাণু ক্রমাঙ্ক কিন্তু মেনশন করে দেওয়া থাকে না। তো সেই জন্য তোমাদেরকে বলবো এগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, তো এখানে আমি যেখান থেকে প্রশ্নটা তুলেছি, যে প্রিভিয়াস ইয়ারের সেটটা থেকে আমি তুলেছি, সেখানে এটা মেনশন করে দেওয়া ছিল, তো সেই জন্য আমি কিন্তু এখানে পরমাণু ক্রমাঙ্কটা উল্লেখ করে দিয়েছি। তো নিকেলের বলে যে পরমাণু ক্রমাঙ্ক 28। ঠিক আছে, তো নিকেলে যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তো আমি এরকম পাবো, দেখো 2, 8, 16 এবং 2। এবার 2 আর 8 10, 10 আর 16 26 আর 2 28। ঠিক আছে, দেখো ইলেকট্রন বিন্যাস নিয়ে তোমাদের আমি একটা আলাদা ক্লাস নিয়ে আসবো, সেখানে ইলেকট্রন বিন্যাস কীভাবে করতে হয় আমি তোমাদের শিখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, তো এখানে দেখো এটা কে কক্ষ, এটা হচ্ছে এল কক্ষ, এটা হচ্ছে এম কক্ষ এবং এটা হচ্ছে এন কক্ষ। ঠিক আছে, তো আমরা কি জানি শেষ কক্ষে কখনোই 8টার বেশি ইলেকট্রন থাকা চলবে না, এবং শেষ কক্ষে আমার 2টি রয়েছে, এবং শেষ কক্ষের আগের কক্ষেও কিন্তু 18টির বেশি ইলেকট্রন থাকা চলবে না, আমার 16টি রয়েছে। ঠিক আছে, রুলসটা আমাকে একটু চেক করে নিতে হয়, তোমাদের যেদিনকে ভালোভাবে শিখিয়ে দেবো সেদিন তোমরা ভালোভাবে বুঝতে পারবে কীভাবে ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে। তো আমাকে বলেছে কি বাইরের কক্ষপথের ইলেকট্রন সংখ্যা, তো বাইরের কক্ষপথের ইলেকট্রন সংখ্যা কয়টি? 2টি। তাহলে অপশান বি হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, তোমার এই ধরনের চ্যাপ্টার থেকে, মানে এই চ্যাপ্টার থেকে এই ধরনের প্রশ্ন আসার চান্স কিন্তু খুব বেশি। ঠিক আছে, তোমাদের দিনের পর দিন যা প্রশ্নের লেভেলটা মডারেট হচ্ছে, ঠিক আছে, তো তোমাদের কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করে রাখতে হবে, ইলেকট্রন বিন্যাস কীভাবে করতে সেটা তোমাদের কিন্তু শিখতে হবে। ঠিক আছে, তো সেই নিয়ে আমি ক্লাস নিয়ে আসবো। আপাতত এটুকু জেনে রাখো, নিকেলের ইলেকট্রন বিন্যাসটা ঠিক এরকম হয়। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। দেখো তোমাদের কেন আমি মুখস্থ রাখতে বলছিলাম পর্যায় সারণীর বিভিন্ন মৌলগুলোর পরমাণু ক্রমাঙ্ক, তার প্রমাণটা তোমরা এখানে পেয়ে যাবে। বলছে এটা কিন্তু আজকের সেশনের শেষ প্রশ্ন। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 13। ঠিক আছে, তো Al3+ সমসংখ্যক ইলেকট্রন বিশিষ্ট দ্বিযোজী অ্যানায়নটি হবে, যার যোজ্যতা হবে 2। তো দেখো অ্যালুমিনিয়ামের বললাম কি 13, তাহলে অ্যালুমিনিয়াম 3+ কত হবে? অ্যালুমিনিয়াম 3+ হয়ে যাবে কিন্তু এখানে 3টে ইলেকট্রন বেরিয়ে যাবে, মানে 13 থেকে 3 বেরিয়ে গেলে 10। এর ইলেকট্রন বিন্যাস করলে কী পাবো? 2 + 8। ঠিক আছে, তো নেক্সট দেখো আমাকে এবার জানতে হবে সালফার। তখন সালফারের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে কত? 16। সালফারের কিন্তু এটা, তো এখানে S2+ বলে রয়েছে, মানে এখান থেকে 2টো ইলেকট্রন বেরিয়ে যাবে, মানে 14টা। এটা যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তো এরকম পাবো, কালারটা চেঞ্জ করে নিচ্ছি, 2 + 8 + 4, দেখো 14টা হচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো সিলিকনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 14, এবং এখান থেকে 2 মাইনাস মানে 2টো ইলেকট্রন কিন্তু আরও যোগ হবে, মানে 14-র সাথে 16 হয়ে যাবে, 14 + 2 16। ঠিক আছে, এটা যদি ইলেকট্রন বিন্যাস করি কত হবে? 2 + 8 + 6। নেক্সট দেখো অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 8,
এবং এখান থেকে দুটো ইলেকট্রন যদি যোগ হয়ে যায় মানে এটা হয়ে যাবে 10। ঠিক আছে, তাহলে কি পাবো 2+8। নেক্সট দেখো কার্বনের হচ্ছে 6, তাই তো? কার্বনের যে 6 এখান থেকে দুটো ইলেকট্রন যোগ হলে কত পাচ্ছি 8, ইলেকট্রন বিন্যাস করলে কত পাবো 2+8। তাহলে দেখো সেম কত কার পেলাম অক্সিজেনের, তাহলে অপশন সি হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকে? তো এই জন্য দেখো যদি পরমাণু ক্রমাঙ্কগুলো যদি না জেনে থাকতে তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর করে আসতে পারতে না। তো এইভাবে কিন্তু এই প্রশ্নগুলোর সলিউশন করতে হয়। আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকের যে অ্যালুমিনিয়াম এর পরমাণু ক্রমাঙ্ক 13, অ্যালুমিনিয়াম 3+ মানে এখান থেকে 3টে ইলেকট্রন বেরিয়ে গেল মানে 10টা পরে রইল, তার আমি ইলেকট্রন বিন্যাস করলাম 2+8। সালফারের পরমাণু ক্রমাঙ্ক 16, এখান থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেল মানে 14টা পরে রইল। সিলিকনের পরমাণু ক্রমাঙ্ক 14, এখান থেকে দুটো ইলেকট্রন যোগ হলো মানে 16। অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক 8, এখানে দুটো ইলেকট্রন যোগ হলো মানে 10টা হলো। এখন তার ইলেকট্রন বিন্যাস করতে হবে। ঠিক আছে, কার্বনের 6 পরমাণু ক্রমাঙ্ক, দুটো ইলেকট্রন যোগ হয়ে হলো 8। এবার 8এর ইলেকট্রন বিন্যাস করতে হবে 2+6। ঠিক আছে, 8 নয় 2+6। ঠিক আছে, তাহলে অপশান সি হলো কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের? তাহলে ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের সেশন। আর সব শেষে তোমাদের একটা কথা জানিয়ে রাখতে চাই, তোমাদের এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম 2024কে লক্ষ্য করে আমাদের তৃতীয় ব্যাচের ক্লাস শুরু হচ্ছে 20 মার্চ থেকে। ঠিক আছে, 20 মার্চ থেকে কিন্তু আমাদের ক্লাস শুরু হচ্ছে। ঠিক আছে, যেই ব্যাচটির কোর্স ফি রাখা হয়েছে মাত্র 1199 টাকা। ঠিক আছে, এবং তোমরা প্রতিদিন কী পাবে, প্রতিদিন লাইভ ক্লাস পাবে, প্লাস চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট এবং টোটাল 20টা ফুল মক টেস্ট আমাদের কাছে পেয়ে যাবে। মানে তুমি লাইভ ক্লাস প্লাস প্র্যাকটিস সব কিছু কিন্তু একটা ব্যাচে পেয়ে যাবে 1199 টাকায়। কেননা আমি তোমাদের বারবার বলি, শুধু থিওরি পড়লে যেমন র্যাঙ্ক করা যাবে না, আবার শুধু এমসিকিউ এর উপর বেস করে গেলেও কিন্তু র্যাঙ্ক করা যাবে না। এমসিকিউ এবং থিওরি এই দুটোকেই যখন সমানভাবে গুরুত্ব দিতে পারবে তখনই কিন্তু তোমার র্যাঙ্কটা কিন্তু সামনের দিকে হবে এবং তুমি সরকারি কলেজে চান্স পেতে পারবে। ঠিক আছে, তো এই সমস্ত কোর্স ফির ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া রয়েছে, সেখানে জয়েন হয়ে গেলেও জানতে পারবে, অথবা তোমরা এই নাম্বারে ফোন করে নিতে পারো। ঠিক আছে, এই নাম্বারে আবার কল করে নেবে, তোমাদের যাবতীয় ডাউট আমি এই কোর্স ডিটেলস সম্পর্কে জানিয়ে দেব। ঠিক আছে, তো আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয় চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।